নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা অবশ্যই আজকে আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমি ভিডিওটা শুরু করবার পূর্বে একটা কথা আপনাদেরকে বলতে চাইছি। আমার মনে হয় যে যারা প্রত্যেকটা লগ্নের মানুষ আছে তাদের হিসাবে যদি আমি চিন্তা ভাবনা করে দেখি, আমার উচিত ছিল যে প্রত্যেকটা গ্রহকে প্রত্যেকটা লগ্নের হিসাবে আলোচনা করা। সেক্ষেত্রে প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা এই ভিডিওগুলো আগে পেতেন। তো মেষ লগ্নের সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই বৃষ থেকে একটা গ্রহের আলোচনা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে করে দেবো। ধরুন আজকে যেরকম বৃষর ক্ষেত্রে শুক্রের ফলাফল যদি আমি প্রথমে করি, তাহলে বৃষর ক্ষেত্রে শুক্রের ফলাফল, মিথুনের ক্ষেত্রে পরপর এগুলো কমপ্লিট করে দিয়ে চলে যাবো। একটি গ্রহকে নিয়ে প্রত্যেকটি লগ্নকে নিয়ে কমপ্লিটলি আলোচনা করে নেবো। তাহলে সেক্ষেত্রে সবাই ভিডিওটা পাবে, নাহলে এক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে। যার ধরুন মীন বা কুম্ভ আছে, তাদের যেহেতু লাস্ট, তাদের অনেকটা দেরি হয়ে যাবে ভিডিওগুলো পেতে। তো সেটাই মেষ লগ্ন সিরিজটা শেষ হলে আমরা সেটাই করব। তো আজকে ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। চন্দ্র যে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে কাছের গ্রহ। তো এই হিসাবে যদি আমরা দেখি, চন্দ্র যদি আমরা সেই চিন্তা ভাবনা করেই ভাবি, চন্দ্রের এফেক্ট তাহলে সবথেকে বেশি করে আমাদের ওপর পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় 85% বা 80%ই আমি ধরছি, 80% মানুষের জন্মকুষ্ঠিতে চন্দ্র পীড়িত থাকে। কেন, যতগুলো নেগেটিভ যোগ হয় সব থেকে বেশি তাড়াতাড়ি পীড়িত কিন্তু চন্দ্র হয়ে যায়। চন্দ্রের অনেকগুলো নেগেটিভ যোগ আছে, কেমদ্রুম যোগ, পাপকার্তারি যোগ, বিষ যোগ, গ্রহণ যোগ এবং তার সাথে যদি আমরা দেখি স্বরাষ্ট্রক যোগ, অনেকগুলো নেগেটিভ যোগ কিন্তু চন্দ্রের আছে। তাহলে চন্দ্র পীড়িত হওয়াটা কিন্তু খুব কমন একটা সমস্যা। এবার চন্দ্র হচ্ছে আমাদের জন্মকুষ্ঠী অনুযায়ী মাতৃকারক গ্রহ এবং আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তো অতএব লগ্নের পরে যেটাকে সবথেকে বেশি করে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে চন্দ্রকে বা রাশিকে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, চন্দ্র জন্মকুষ্ঠিতে পীড়িত যদি থাকে, অবশ্যই আমাদের মনের সমস্যা বা মানসিক সমস্যা আসাটা কিন্তু খুব সহজ সরল একটা পদ্ধতি বলা যেতে পারে, বা সহজ সরল একটা স্বাভাবিক একটা ব্যাপার আর কি। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই জন্মকুষ্ঠিতে চন্দ্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি। আপনারা দেখুন মেষ লগ্ন সাপেক্ষে যে ঘরটা পেয়েছে, কর্কট ঘর হচ্ছে চন্দ্রের ঘর। তো সেই চতুর্থ ঘর লগ্ন সাপেক্ষে হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, যার অর্থাৎ হচ্ছে সুখের ঘরের অধিপতি বা সুখেশ আমরা ধরে নিতে পারি চন্দ্রকে, বা মাতৃকারক গ্রহ এমনিতেও। সেই হিসাবে চন্দ্র কিন্তু এই জন্মকুষ্ঠী অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে বা করতে চায় কথাটা বললাম তার কারণ হচ্ছে মেষ লগ্ন যখনই আমরা এই জন্মকুষ্ঠীটা করলাম, এই লগ্নের অধিপতি হচ্ছে কে? মঙ্গল। এই লগ্নের মালিককে মঙ্গল, এবং এই লগ্নের প্রথম ঘর হচ্ছে কি? মেষ, যেটা অগ্নিতত্ত্বের ঘর। এই লগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তিনটে মেন গুরুত্বপূর্ণ ঘর, সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের ঘর। লগ্ন, পঞ্চম এবং নবম। এখানে হচ্ছে মেষ অগ্নিতত্ত্ব, সিংহ অগ্নিতত্ত্ব এবং ধনু অগ্নিতত্ত্ব। তা অতএব এইটাকে আমরা ধরে নিতে পারি অগ্নিতত্ত্ব প্রধান একটা জন্মকুষ্ঠী যাদেরই মেষ লগ্ন হয়। তো সেক্ষেত্রে কী হয়, চন্দ্র হচ্ছে শীতল গ্রহ, জলতত্ত্বের একটি গ্রহ। তো সে তখন এই জন্মকুষ্ঠিতে চেয়েও কিন্তু খুব ভালো কাজ করতে পারে না। এবার বিষয়টা হচ্ছে কি, চন্দ্র যেহেতু মঙ্গলের মিত্র গ্রহ, সে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে জন্মকুষ্ঠী অনুযায়ী। এবার আপনাদেরকে বুঝতে হবে মেষ লগ্ন মানে কি। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, তবু বলে রাখি, মেষ লগ্ন হচ্ছে যারা খুব রাগী, যারা খুব জেদি, যারা খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে চায়, তাদের ধৈর্যের অভাব থাকে। তো সেই জায়গার রাশি বা সেই লগ্নের ক্ষেত্রে চন্দ্র কি করতে পারে। এবার ধরুন সবথেকে প্রথম এক্সাম্পলই আমরা নিই, যদি মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র লগ্নে বসে থাকে, আপনারা প্রথমেই বলে রাখি চন্দ্রের একটি মাত্র দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। যেই ঘরে বসবে সেই ঘর থেকে তার উল্টো বিপরীত ঘরে কিন্তু চন্দ্র দৃষ্টি দেবে। তো আপনার যদি প্রথমেই দেখেন যে মেষ লগ্ন এবং সেই ঘরেই চন্দ্র বসে আছে, অতএব হয়ে গেল কি, আপনার মেষ লগ্ন এবং মেষ রাশি আপনার লগন চাঁদা যোগ হয়ে গেল। এবার এই চন্দ্র যদি লগ্নে বসে, এটা ঠিক যতটা ভালো ঠিক ততটা খারাপ। কেন, আমি প্রথমে বললাম চন্দ্র সব থেকে বেশি নেগেটিভ যোগে পড়ে যায়। যদি সেই চন্দ্র নেগেটিভ যোগে পড়ে তাহলে লগ্নকে ড্যামেজ করবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার যদি সে খুব পূর্ণ বলাবল সহিত থাকে,
একটা পূর্ণ বলাবল বলতে কি, আপনারা যে কোনো জন্মকুষ্ঠী ক্ষেত্রে চন্দ্রকে যখনই দেখবেন, একটা জাতকের জন্মকুষ্ঠী দেখছেন, তার মনটা কীরকম সেটা তো আপনাদেরকে বুঝতে হবে। তো সেটা যদি বুঝতে চান অবশ্যই দেখবেন চন্দ্রের অবস্থান কী আছে, সেই চন্দ্র কতটা নেগেটিভ আছে। আর একটা বিষয় 100% দেখবে যে চন্দ্রের ওপর কোনো রকমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিনা। চন্দ্রের ওপর যখনই বা চন্দ্রের সাথে বৃহস্পতির কানেকশন যখনই চলে আসবে, তখন সেই জাতকের মনে কিন্তু জ্ঞানের বিস্তার হবে। আমাদের মানসিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু আমরা জ্ঞানের মাধ্যমে চেঞ্জ করতে পারি। দেখুন আমাদের মন, আমি যদি একটা সহজ সরল এক্সাম্পল দিই, দুটো মানুষ, একজন ধরে নিন পুলিশের কাজ করছে, একজন চুরির কাজ করছে, দুজনকে কিন্তু প্ল্যানিং করতে হচ্ছে যে আমি কিভাবে কেসটা সলভ করবো। একজন ভাবছে আমি কিভাবে চুরি করব। কিন্তু দুজনের ক্ষেত্রেই তার মন তাকে সাপোর্ট দিচ্ছে, দুজনের ক্ষেত্রেই তাকে কর্ম করতে হচ্ছে। কিন্তু পজিটিভ কর্ম করছে কে, নেগেটিভ কর্ম করছে কে, সেটা আপনারা জানেন। তাহলে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আমরা কর্ম করি, আমাদের মন আমাদেরকে সাপোর্ট দেয়, কিন্তু ভালো করছি না খারাপ করছি সেটা আমাদের সংস্কার আমাদেরকে তৈরি করে দেয়। তাহলে সেই হিসাবে একটা যদি পজিটিভ জ্ঞান আমরা জীবনে পেতাম, তাহলে আমি ভালো কর্মের দিকে যেতাম, যেটা পুলিশ করছে। আর যে নেগেটিভ জ্ঞান পেয়েছে সে চুরি করছে, কিন্তু দুজনেই কর্ম করছে, দুজনের মতো করে চিন্তা ভাবনা করছে। দুটো করতে গেলেই কিন্তু কর্ম করতে হয়। এইটা হচ্ছে চন্দ্র। তো অতএব যখন মেষ লগ্নে চন্দ্র বসে থাকবে, সর্বপ্রথম আপনাদেরকে দেখতে হবে সেই চন্দ্র ডিগ্রিগতভাবে স্ট্রং আছে কিনা। যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে আমি বলবো অসুবিধা নেই। যদি ডিগ্রিগতভাবে খুব দুর্বল থাকে তাহলে এই লগ্নকে ড্যামেজ করবে। কীরকম ড্যামেজ? তার মানসিক চিন্তাধারাকে বদলাবে। ধরে নিন আগুন আর জলকে তো একসাথে রাখা যায় না, তখন কী হবে? তার মানসিক তারতম্য ঘটবে। সে যে জেদটা নিয়েছিল সেই জেদটা তার আরও বেড়ে যাবে, সে যে তাড়াহুড়ো করছিল সেই তাড়াহুড়োটা আরও বেড়ে যাবে। এবং একটা বিষয় দেখবেন, এরা কিন্তু একটা থেকে আরেকটা এইরকমভাবে নিজেকে জীবনে পরিবর্তন করতে থাকবে। একটা কাজ শুরু করলো, কিছুটা করে ছেড়ে দিয়ে চলে গেল। এইরকম ধরনের সমস্যা কিন্তু লগ্নে, মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র দেবে। এবং এই বিষয়টা দেখা গেছে এরা কিন্তু সুখের জন্য, যদি এই চন্দ্র কিছুটাও পজিটিভ থাকে, যেহেতু চতুর্থপতি লগ্নে বসে আছে, সেক্ষেত্রে এটা সুখের জন্য, নিজের সুখকে পাওয়ার জন্য জীবনের সর্বোচ্চ কর্মক্ষমতা বলিদান করতে পারে। মানে সব কিছুর প্রথমে এদের নিড থাকে আমরা সুখী কী করে হবে, কমফোর্ট লাইফ কী করে পাবো। অবশ্যই লাইফে মায়ের সাপোর্ট পাবে, মায়ের ওপর ডিপেন্ড করে এরা। দেখবেন অনেক মানুষ আছে যারা যখনই চন্দ্র কারোর লগ্নে থাকে, লগন চামড়া যোগ হয়, দেখবেন তারা মাতৃপ্রিয় মানুষ হয়। বা চতুর্থপতি কারোর লগ্নে যদি থাকে, তারা মায়ের সাপোর্ট খুব পায়, তারা সবসময় মাকে ভালোবাসে। এবং এই জায়গাটা অবশ্যই পজিটিভ। এবং যদি চন্দ্র পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ, তার মেন্টালিটি চেঞ্জ করে দেবে। এবং চন্দ্র যেহেতু সপ্তম দৃষ্টিতে তার সপ্তম ঘরকে দেখবে, অবশ্যই সেক্ষেত্রে আমরা দেখব যে সে কিন্তু তার পার্টনারের থেকে সাপোর্ট পাবে, অবশ্যই পাবে। যেহেতু দৃষ্টি পড়ছে, চন্দ্র যখন সপ্তমে থাকবে আবার তার বিপরীত একটা ব্যাপার আসবে। যখন আমি সপ্তমে আসবেন তখন বলে দেবো আপনাকে। তো অতএব মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের লগ্নে থাকাটা কিন্তু ভালো না খারাপ সেটা অবশ্যই ডিপেন্ড করবে যে চন্দ্র পীড়িত আছে কিনা। আর সমস্যা একটাই যে চন্দ্র 85% জন্মকুষ্ঠীতে পীড়িত, এটা হচ্ছে ব্যাপার। এবার যদি দেখি মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে চন্দ্র বসে আছে। আপনারা জানেন যে বৃষ রাশিতে চন্দ্র হয় উচ্চ, কত ডিগ্রি অবধি? 3 ডিগ্রি অবধি উচ্চ থাকে চন্দ্র। মন যাকে এইরকমভাবেই জ্যোতিষশাস্ত্র দেখিয়েছে যে 3 ডিগ্রি অবধি কোনো গ্রহ উচ্চ থাকলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব কম মানুষের জন্মকুষ্ঠীতে 3 ডিগ্রিতে বসে আছে বৃষ রাশিতে চন্দ্র, তাহলে সেক্ষেত্রে উচ্চ খুব কম হয়। এবং আজকালকার যুগে সফটওয়্যারগুলোতে দেখিয়ে দেয় যে চন্দ্র এই ঘরে আছে মানে উচ্চ। তো এইটা তো অবশ্যই ঠিক নয়। তো এইখানে এইটা দেখতে হবে যে চন্দ্র যখন দ্বিতীয় স্থানে বসে থাকবে, তারা অবশ্যই কিন্তু জন্মজাত মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্র চতুর্থবর্তী দ্বিতীয় স্থানে বসে থাকলে তারা কিন্তু জন্মজাত ধনী পরিবারে জন্মগ্রহণ করে। এবং ফ্যামিলিগত সাপোর্ট, সমাজের সুনাম, তারা ফ্যামিলির সুনাম কিন্তু অবশ্যই থাকে। এবং তাদের বাণী হয় কিন্তু মধুর। ন্যাচারালি মেষ লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি, তারা কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। তো চন্দ্র যখনই দ্বিতীয় চলে আসবে, এরা হয়ে যাবে মধুরভাষী। এবং এদের মধ্যে একটা কিন্তু অবশ্যই খুব পজিটিভ একটা নরম সরম একটা কিন্তু আভাস পাওয়া যাবে। তারা হার্ড হলো, বাইরে থেকে হার্ড হলো, তারা মন থেকে খুব নরম হয়। এবং যেহেতু সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, সেই জায়গাতে দেখা যাবে এরা পৈতৃক সম্পত্তি, যেটা প্রথমেই বলেছি, এবং বলতে পারেন শ্বশুরবাড়ির সম্পত্তি, সেগুলো কিন্তু খুব সহজে এরা কিন্তু লাভ করবে, এই যোগ থাকবেই। তো এরকম ধরনের বিষয়। এবার প্রথমে আমি বলেছি চন্দ্র পীড়িত আছে কিনা, এটা আপনাদেরকে দেখতে হবে। দেখুন চন্দ্র পীড়িত নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকে, সেটা চন্দ্রের কেমদ্রুম যোগ হয়, সেখানে চন্দ্র খুব চঞ্চলা হয়ে যায়। চন্দ্রের দুপাশে যদি নেগেটিভ গ্রহ থাকে তাহলে সেটা পাপ কাত্তারি যোগ হয়ে যায়। চন্দ্রের ওপর যদি রাহুর দৃষ্টি পড়ে বা শনির দৃষ্টি পড়ে, সেটাও কিন্তু বিষ যোগ, বা রাহু শনি যুক্ত হয়ে থাকলে সেটা, শনি যুক্ত হয়ে থাকলে বিষ, এবং রাহু কেতু যুক্ত হয়ে থাকলে গ্রহণ দোষ।
এবং চন্দ্রকেতু যোগটাকে আমার যেটা মনে হয় অভাগা যোগ মনে হয়। তো এইরকম ধরনের অনেক কিছু নেগেটিভিটি অবশ্যই আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় দেখে নিতে হবে যে চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিনা। এটা হচ্ছে আপনারা তাহলে মানে এইটুখানি কনফার্ম হয়ে গেলেন যে আপনারা আপনাদের জীবনের মানে নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন। এর পরবর্তীতে চলে আসছি, চন্দ্র যদি তৃতীয় স্থানে থাকে তাহলে সুখের ঘরের অধিপতি চলে গেল তৃতীয়। লাইফে কিন্তু খাটতে হবে, খাটলে তবে ইনকাম, খুব সহজ সরলভাবে ইনকাম করতে পারবে না। সমস্যাটা কি, এদেরকে কুঁড়ে করে দেয় চন্দ্র, অলস করে দেয়। যখনই তৃতীয় স্থানে চলে যাবে একটা টাইম অবধি খাটার পরে দেখবে যখন ফলাফল পাচ্ছে না তখন কিন্তু তারা আরামপ্রিয় মানুষ হয়ে গেল, তারা জেনে গেল যে আমার দ্বারা কিছু হবে না, এবার আমি রেস্ট নিই। এইটা কিন্তু চন্দ্র যখন তৃতীয় স্থানে থাকবে মিথুন রাশির ঘরে, সেখানে সমস্যা। যদি বুধের সাথে তাৎকালিক মিত্রতা থাকে, তাৎকালিক মিত্র নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। সেটা আমি প্রত্যেকটা ভিডিও যদি বোঝাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। যদি বুধের সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাহলে সমস্যাটা কম হবে, নাহলে কিন্তু অতিরিক্ত বেশি হবে। এই সকল মানুষ ঘোরাঘুরি করতে পছন্দ করবে, কেন সপ্তম দৃষ্টি পড়ছে নবমে, ঘুরতে ফিরতে বেড়াতে এইসব করতে বেশি প্রাধান্য দেবে, কিন্তু কর্মের ক্ষেত্রে তারা অতটা পজিটিভ জায়গা করতে পারবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। তার পরবর্তীতে চলে আসছি, চন্দ্র যদি স্বগৃহস্থ হয়ে বসে থাকে চতুর্থ স্থানে, এটা কিন্তু খুব ভালো। স্বগৃহস্থ গ্রহ সবসময় রাজযোগ নির্ণয় করে বা নির্মাণ করে, তো সেই দিক থেকে চন্দ্র যদি চতুর্থ স্থানে থাকে অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। সেই জাতকের মন হবে খুব সফট, সে তার অবশ্যই মায়ের আজ্ঞাকারী হবে এবং তার ফ্যামিলির দিকে তার যথেষ্ট টান থাকবে, গাড়ি বাড়ি সর্বসুখ সে পাবে যদি চন্দ্র পীড়িত না থাকে। বারবার করে বলে দিচ্ছি, চন্দ্রের ক্ষেত্রে এইটা একটা সমস্যা। এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, অবশ্যই যে কোনো কর্ম যখন তারা করবে সেই কর্মটা খুব সহজ সরলভাবে করতে পছন্দ করবে। এবং একটা বিষয় দেখা গেছে, যারা লিকুইড জনিত বিজনেস যদি এরা করে এরা কিন্তু লাইফে সফলতা পাবে, অবশ্যই সেই দিক থেকে ভালো। ফ্যামিলি বিজনেসের দিকে এদের কিন্তু বেশি মানসিক মানে মনটা থাকে। অবশ্যই এটা দেখা গেছে যে যাদের চতুর্থপতি চতুর্থ থাকে বা মেষ লগ্ন সাপেক্ষে চতুর্থে যদি চন্দ্র থাকে তাদের কিন্তু ফ্যামিলি বিজনেসটা হয় খুব বড় সড়ো, এবং সেই ফ্যামিলি বিজনেস থেকে তারা কিন্তু যথেষ্ট পজিটিভলি মানে বাড়িয়ে তোলে ফ্যামিলি বিজনেসটাকে। মেডিকেল বিজনেসটাও কিন্তু এদের জন্য খুব ভালো হয়, মেডিসিন শপ বা এরকম ধরনের বিজনেস। চন্দ্র যদি থাকে পঞ্চম স্থানে, এইখানে একটা টুইস্ট দেখুন, চতুর্থ এবং পঞ্চম দুটোর ক্ষেত্রে এডুকেশনটাকে বেশ প্রাধান্য দেওয়া হয়। পঞ্চম ঘরটা হচ্ছে হায়ার স্টাডিজ, আর চতুর্থ ঘরটা আমাদের বলতে পারেন ছোটোবেলাকার পড়াশোনা। তো সেই দিক থেকে যদি আমরা দেখি চতুর্থপতি পঞ্চমে, এটা কিন্তু খুব ভালো। কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, কিন্তু সমস্যা কোথায়, অগ্নিতত্ত্বের রাশি, সেখানে চন্দ্র কিন্তু নিজেকে আনকমফোর্টেবল ফিল করবে। তাহলে সেই জাতকের হয়ে গেল কি, মেষ লগ্ন সিংহ রাশি। তাহলে দুটো দিক থেকেই কিন্তু সে জেদি এবং বলতে পারেন সেই ইগোস্টিক। চন্দ্র কিন্তু মেষ রাশিতে এসে সেই জাতককে ভাবুক বানিয়ে দেবে। সে সব কিছু কাজ কিন্তু চিন্তা করে তারপরে করার চিন্তা ভাবনা করবে, যদি চন্দ্র পীড়িত না হয়। চন্দ্র যদি পীড়িত হয় তাহলে সেই জাতকের কিন্তু হতকারী সিদ্ধান্তের জায়গাটা কিন্তু আরও বেড়ে যাবে। সব কিছু কুইক চাই, এক্ষুনি কমপ্লিট করতে হবে। অবশ্যই এখানে এডুকেশনের ক্ষেত্রে এদের দেখা গেছে চন্দ্র পঞ্চমে মেষ লগ্ন সাপেক্ষে পরীক্ষার আগে পড়ে পাস করছে। এবার যদি চন্দ্র খুব স্ট্রং থাকে, ডিগ্রিগতভাবে কোনো পীড়িত না থাকে, তাহলে এরা কিন্তু অবশ্যই লং টার্ম চিন্তা করে তারপর পরীক্ষা দেয়। অবশ্যই চন্দ্র পঞ্চমে থেকে সন্তান সুখ দেবে, সব দিক থেকে ভালো। অবশ্যই এই চন্দ্রের আবার দৃষ্টি একাদশে থাকবে, তো সেই দিক থেকে সর্বসুখের অধিকারী হবে। যদি সেরকম পরিবারে নাও জন্মগ্রহণ করে, সে নিজের দ্বারা কিন্তু সেইগুলোকে কমপ্লিট করবে। কিন্তু চন্দ্রের ফলাফল আলোচনা করতে যাওয়া কিন্তু খুব টাফ, এইটাই কিন্তু আগে আপনাদেরকে বলে রাখছি। চন্দ্র কোনো না কোনো রকমভাবে পীড়িত থাকতে পারে, এটা হচ্ছে বিষয়। চলে আসছি, চন্দ্র যদি থাকে ষষ্ঠ স্থানে মেষ লগ্ন সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই চন্দ্র চলে আসলো সুখের ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে। তাহলে এই জাতক জন্মানোর পরেই বা জাতক বা জাতিকা যেই হোক না কেন, এখানে কিন্তু তার ফ্যামিলিতে সমস্যা শুরু হবে। বিশেষত তার মায়ের হেলথে প্রবলেম আসবে, মায়ের শারীরিক সমস্যা কোনো না কোনো দিক থেকে থাকবে। এবং সেই জাতকের ক্ষেত্রে দেখা গেছে শীতজনিত শারীরিক যে সমস্যাগুলো থাকে, মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগে যাওয়া খুব সহজে, টুকটাক কিছু না কিছু লেগেই থাকে, কিন্তু মারাত্মক ভোগাবে না, কেন চন্দ্রের কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশে দোষ লাগে না। নেগেটিভ ঘর হলো চন্দ্র যদি কোনো জাতকের ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তার কিন্তু দোষ লাগে না, এটা প্রথমেই আপনাদেরকে বলে রাখি। তো চন্দ্র যখন ষষ্ঠে থাকবে তাকে ভোগাবে, যেহেতু সে আনকমফোর্টেবল ঘরে আছে। কিরমভাবে ভোগাবে, টুকটাক সমস্যাতে কিন্তু ভোগাতেই থাকবে, কারণ সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে, অযথা খরচ করাবে। তো দেখা গেল যে এই সকল জাতকদের ক্ষেত্রে দেখাই যায় যে রোজই ওষুধ কোনো না কোনো দিক থেকে কিনে খাচ্ছে এরা, কোনো না কোনো একটা সমস্যা লেগেই আছে। আজ পেট খারাপ, কাল জ্বর এসেছে, কাল ফুড পয়জন হয়ে গেছে, এরকম ধরনের সমস্যাতে লেগেই আছে। এই সকল জাতকদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, যার যদি এখানে চতুর্থপতি ষষ্ঠে থাকে, এদের ক্ষেত্রে একটা বিষয় দেখা গেছে, এরা কিন্তু হোম লোন নিতে পছন্দ করে। এই দ্বাদশে থাকলেও এটা আমি আসবো, হোম লোন নিয়ে সেটাকে মেটাতে পারলো না, সেক্ষেত্রে কী হলো, বাড়ি
উল্টে তার চলে গেল। এবার আর একটা বিষয় যদি আসি, চতুর্থপতি চন্দ্র ষষ্ঠে থাকলে এরা কিন্তু মামার বাড়ি মাসির বাড়ি থেকে মারাত্মক সাপোর্ট পায়, এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা। এবার পরবর্তীতে চলে আসছি, চন্দ্র যদি সপ্তম স্থানে থাকে, তুলা রাশি, চন্দ্র সপ্তমে বসে থাকলে এখানে বিয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো। সপ্তমে চন্দ্র কিন্তু ভালো ফলাফল দেয়। এবার সেই চন্দ্র যদি পীড়িত হয় উল্টে নেগেটিভ হয়ে যাবে। আমি বারবার বলছি চন্দ্র খুব সেন্সিটিভ একটা গ্রহ, তো সেই ক্ষেত্রে বারবার দেখতে হবে যে সে পীড়িত আছে কিনা। যদি চন্দ্রই সপ্তমে থাকে, দেখা গেল সেই আপনার পার্টনারের ঘর অবশ্যই এটা, যে আপনার মেষ লগ্ন, আপনার পার্টনার যে হচ্ছে তার সাথে আপনার মতের মিল হচ্ছে, কারণ আপনি অগ্নিতত্ত্বের আর সপ্তম ঘরে যখন চন্দ্র চলে গেছে সে আপনার পার্টনার সম্পূর্ণ বিপরীত চিন্তাধারা। আপনি যত তাড়াহুড়ো করেন সে তত স্লো করে, অথবা আপনি যত স্লো থাকতে পছন্দ করেন সে তত তাড়াহুড়ো করে। তার মধ্যে সবসময় একটা ছটপটে ভাব, এরকম ধরনের ব্যাপার কিন্তু থাকে। বিয়ের যোগ আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, এইরকম ধরনের সমস্যা কিন্তু চন্দ্র দিতে পারে। যদি চন্দ্রের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা থাকে তাহলে তাদের বিবাহিত জীবন কিন্তু দারুণ সুন্দর হয়, তাদের পার্টনার কিন্তু তাদের মনের মতো হয়, সব দিক থেকে ভালো হয়। যদি চন্দ্রের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা এবং কোনো রকমভাবে চন্দ্রের ওপর বৃহস্পতির দৃষ্টি অথবা চন্দ্র কোনো রকম পীড়িত না থাকলে খুব ভালো। সেই চন্দ্র লগ্নে দৃষ্টি দেবে, তো অতএব লগ্নে দৃষ্টি দিয়ে লগ্নের যে অধিপতি গ্রহ বা আমাদের যে নিজেদের মেন্টালিটি, সেই মেন্টালিটিতে চেঞ্জ নিয়ে আসবে কিছুটা হলো। তো সেই দিক থেকে আমরা বলতে পারি চন্দ্র সপ্তমে ভালো, কিন্তু দেখে নিতে হবে পীড়িত কিনা। আমি কিন্তু অবশ্যই চন্দ্রের মহারত্ন মুক্ত ধারণ করা যাবে কিনা সেটা নিয়ে লাস্টে আসবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, এবং ভিডিওটা যদি এতক্ষণ দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তার পরবর্তীতে চলে আসি, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে আসে, আপনারা জানেন বৃশ্চিক রাশিতে সে 3 ডিগ্রি অবধি নিচস্থ। প্রত্যেকে বলে বৃশ্চিকে চন্দ্র পুরোটাই নিচস্থ, কেন যে নক্ষত্রগুলো পায় নেগেটিভ নক্ষত্র। শুধু বিশাখাকে আমরা যদি বাদ দিয়ে দিই, অনুরাধা জ্যেষ্ঠা দুটো নক্ষত্রই কিন্তু তার শত্রু নক্ষত্র। তো সেক্ষেত্রে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকলে এখানে কিন্তু সমস্যা আসে। চতুর্থপতি অষ্টমে, জীবনের সবথেকে সমস্যার জায়গা হয় সুখে বাঁধা, মানসিক সমস্যা, সবসময় একটা দুশ্চিন্তা। কিন্তু একটা কথা বলে রাখি, অষ্টমের দোষ কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ কিন্তু চন্দ্রের লাগে না। তবুও আমি কথাটা বললাম, অষ্টমের চন্দ্র এই সকল জাতক জাতিকারা নিজেকে কখনো ঠিক করতে পারে না, অন্যজনকে ঠিক করবার ক্ষমতা রাখে। এরা যদি খুব ভালো সাইকোলজিস্ট হয়ে যায়, দেখবেন সারাদিন নিজে কাঁদছে কিন্তু লোককে হাসাচ্ছে, যারা এন্টারটেনার হয় এরম ধরনের মেন্টালিটি এদের হয়। আবার যদি এই চন্দ্রকে আমরা আলাদা রকমভাবে দেখি, মঙ্গলের সাথে খুব পজিটিভ তাৎকালিক মিত্রতায় চলে আসে, বা মঙ্গল চন্দ্র যোগ যদি অষ্টমে হয়ে যায়, এরা হয়ে যায় তন্ত্র সাধক। খুব বড় বড় তন্ত্র সাধনা যারা করে, অ্যাস্ট্রোলজি যারা করে, সেই সকল যোগ কিন্তু এদের চলে আসে। এইখান থেকে দ্বিতীয় দৃষ্টি, অবশ্যই কথা বললে ইনকাম। তন্ত্র সাধনা যারা করে, মন্ত্র পাঠ করছে, অ্যাস্ট্রোলজি যারা করে, তারা ধরে নিন অ্যাডভাইস দিচ্ছে, তার মাধ্যমে ইনকাম করছে। তো এইখানেও আমি বলবো সমস্যার জায়গা থাকছে। চন্দ্র নবম স্থানে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে আবার, কেন কেন্দ্র ঘরের অধিপতি ত্রিকোণে আছে, এটা খুব পজিটিভ। কিন্তু ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, এইখানে চন্দ্র কিন্তু খুব কমফোর্টেবল নয়। এবার সেম বৃহস্পতির সাথে যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে তাদেরকে বলা হয় চতুর্থপতি নবম স্থানে থাকা মানে মহাভাগ্যবান যোগ। সুখের ঘরের অধিপতি নবম স্থানে, ভাগ্যের সাথে তার সুখের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল জন্মকুষ্ঠিতে। যদি সেই চন্দ্র পীড়িত না হয় তাহলে সে জীবনের সর্বসুখের অধিকারী হবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এবং এই চন্দ্র সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘরকে দেখবে, যোগাযোগ কমিউনিকেশন মারাত্মক হবে। এইখানে বসে আছে, তার দূর দূরকার পরিচিতি থাকবে। সে যে কর্মের সাথে হাত দেয় সেই কর্মের মাধ্যমে তার দূর দূরকার পরিচয় অবশ্যই থাকবে, সেদিক থেকে অবশ্যই ভালো। মাতা পিতার ক্ষেত্রে মানে বাবার সাথে সম্পর্কও ভালো, মায়ের সাথে সম্পর্কও খুব ভালো। বাবার থেকে মায়ের থেকে সাপোর্ট সে সারা জীবন পাবে। নবম ঘর আমাদের ধর্মের সাথে সাথে আমাদের পিতারও ঘর, অবশ্যই তারা কিন্তু যথেষ্ট সুখী হয়। এবার চলে আসছি, চন্দ্র যদি থাকে মকর রাশিতে, শনির ঘর কিন্তু সে দশম ঘরে আছে। এইখানে একটা বিষয় কি, যেহেতু যে কোনো শনির ঘরে চন্দ্র কিন্তু খুব কমফোর্টেবল নয়, আমরা প্রত্যেকে জানি, যেহেতু শনি তার মিত্র গ্রহ নয়। এবার শনি যদি দশম স্থানে থাকে, এবার শনির সাথে যদি তাৎকালিক মিত্রতা হয়ে যায়, এই জাতক কিন্তু নিজের কর্মের মাধ্যমে গোটা সমাজকে প্রভাবিত করতে পারে। কীরকম কর্ম? মানুষকে সাহায্য করার কর্ম। সাহায্য করার কর্ম, সবাই টাকা ইনকাম করছে, টাকা ইনকাম সবাই করছে, সবাই মানুষকে সাহায্য করছে। কিন্তু আপনি যদি দেখেন মেডিসিন শপ, জলের দোকান, এইগুলো কি করে? আর জল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমরা আমাদের পিপাসা মেটায়। মেডিসিন শপ অবশ্যই সেও ইনকাম করছে, কিন্তু রাত বেরিতে সে দোকান খুলে রেখেছে। আপনার শারীরিক সমস্যা হলো, সব থেকে আগে তার থেকে মেডিসিন কিনে নিয়ে এসে খেলে একটা রাত তো আপনি কমপ্লিট করতে পারলেন। তো সেরকম টাইপ অফ কর্মের সাথে এরা যুক্ত হয়। পেট্রোল পাম্প, আপনার কোথাও যাওয়ার আছে,
অবশ্যই সেও ইনকাম করছে, আপনাকে সেটা খুব আর্জেন্ট বেসিসে যেই জিনিসগুলো দরকার পড়ে সেইগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম। তো আর্জেন্ট বেসিসের যে সকল কাজ, সেই সকল কাজ যদি চন্দ্র দশমে থাকে মেষ লগ্ন সাপেক্ষে, অবশ্যই তারা করতে পারে এবং সেখান থেকে সাফল্য পেতে পারে। অবশ্যই খুব ভালো সেটা। এবং চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে সেটা ফ্যামিলিগত দিক থেকেও সাপোর্ট পাবে, চন্দ্র যদি পীড়িত না থাকে। চন্দ্র একাদশে, চতুর্থ পতির একাদশ স্থান, এটাও কিন্তু খুব পজিটিভ যোগ। কিন্তু একটা বিষয় আপনারা দেখুন, যদি সেই হিসাবে দেখি, চতুর্থ ঘর থেকে অষ্টম ঘরে সে আছে, এটাকে ষড়াষ্টক যোগ বলে। যেহেতু তার ঘরের মানে চতুর্থ ঘরের অধিপতি, সে কিন্তু এখন বর্তমানে তার ঘর থেকে অষ্টম ঘরে আছে। এখানে ষষ্ঠ ঘরে ছিল, কিন্তু যেহেতু সেই চতুর্থ নবম একটা কম্বিনেশন হচ্ছে কেন্দ্র ত্রিকোণ, সেখানে নেগেটিভ ফলাফলটা পাবো না। কিন্তু চতুর্থপতি অষ্টমে যাচ্ছে কুম্ভতে, এটা কিন্তু অবশ্যই ইচ্ছা পূরণের জন্য ভালো, কিন্তু এইখানে চন্দ্র সমস্যা দেবে, খাটাবে, তারপর শখ পূরণ করাবে, একটুখানি হলেও আপনাদেরকে খাটাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হায়ার স্টাডিজের যোগ কিন্তু অবশ্যই থাকে। চতুর্থপতি একাদশে থেকে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখছে, অবশ্যই সেই দিক থেকে কিন্তু ভালো। চন্দ্র মেষ লগ্ন সাপেক্ষে একাদশে যদি থাকে এবং শনির সাথে যদি সময়গত বন্ধুত্ব থাকে, খুব ভালো ফলাফল দেয়। এবার চলে আসছি চন্দ্র যদি দ্বাদশ স্থানে থাকে। মীন রাশি, জলতত্ত্বের রাশি, চন্দ্র কমফোর্টেবল, কিন্তু দ্বাদশ ঘরের দোষ কিন্তু চন্দ্রের উপর লাগে না। তবু যদি সেই অর্থে দেখি, চন্দ্র চতুর্থপতি দ্বাদশে মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য। চতুর্থ ঘর হচ্ছে আমাদের সংসার জীবন, বিয়ে করেছে, বউ এক জায়গায়, সে এক জায়গায়, কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হচ্ছে, ঠিক আছে, এই সমস্যাটা কিন্তু দেবে। ছোটোবেলা থেকে সে মা বাবার থেকে দূরে আছে, বোর্ডিং স্কুলে থাকে, চতুর্থপতি দ্বাদশের কানেকশন, এইরকম ধরনের যোগগুলো কিন্তু অবশ্যই থাকবে। একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, চতুর্থপতি দ্বাদশের কানেকশন, যখন চন্দ্র দ্বাদশে থাকে, এরা যত দূরে থাকবে তত এটা কমফোর্টেবল লাইফ কাটাবে। যখনই সামনাসামনি আসবে, ঝগড়া অশান্তি, কোনো না কোনো দিক থেকে প্রবলেম আসছে, সংসারজনিত সমস্যা, এই জিনিসটা আসতে বাধ্যই। তো এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। এবার যদি আমরা আসি, চন্দ্র ধরুন এখানে ষষ্ঠ ঘর, এই দ্বাদশ ঘর থেকে সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখছি। আমি বলেছিলাম অযথা খরচা, বাড়ি বিক্রি করে খেয়ে নেওয়ার একটা ব্যাপার। ধরুন এদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে নিজের জন্মস্থানের বাড়ি ফাড়ি বিক্রি করে দিয়ে তারা দূরে চলে গেল, এরম ধরনের যোগ কিন্তু বেশি দেখা যায়। তো এই দিক থেকে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। প্রথম থেকে বলে আসছি, চন্দ্রের যদি প্রতিকার করতে হয়, মুক্ত তো অবশ্যই ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি, মাথা গরম মুক্ত পড়িয়ে দাও। বেশিরভাগ ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে হয়, পড়াশোনা করছে না, পান্না পড়িয়ে দাও, এইরকম কনসেপ্ট আমাদের আছে। তো বেসিক্যালি সব থেকে সহজে ব্যবহার হয় চন্দ্রের মুক্ত, কিন্তু প্রত্যেকটা গ্রহের আপনার পজিটিভ এবং নেগেটিভ দুটো ইম্প্যাক্ট পড়ে। আমি এইটুখানি বলে রাখছি, এই জন্মকুষ্ঠিতে চন্দ্রের রত্ন সগৃহস্থ চন্দ্র, মকরে চন্দ্র, কুম্ভে চন্দ্র, তুলাতে চন্দ্র এবং তার সাথে বৃষতে চন্দ্র যদি থাকে, চোখ বুজে পড়াতে পারেন। মেষে যদি চন্দ্র থাকে, সিংহে যদি চন্দ্র থাকে, কন্যাতে যদি চন্দ্র থাকে বা মিথুনে যদি চন্দ্র থাকে এবং বৃশ্চিকে যদি চন্দ্র থাকে, সেক্ষেত্রে ধনুতে তবু পড়ানো যায় অগ্নিতত্ত্ব হলেও, কিন্তু এই ঘরগুলোতে যদি থাকে তাহলে পড়ানো যাবে না। আপনারা নোট করে নিতে পারেন, মেষে যদি চন্দ্র থাকে, সেই চন্দ্রকে যদি স্ট্রং করা হয়, জলতত্ত্বের গ্রহ হয়ে আপনার অগ্নিতত্ত্বের মাথা, সেখানে মন আপনার জলতত্ত্বের, তখন আপনাদের কনফিউশন আসবে, সেখানে কিন্তু মুক্ত খুব ভালো কাজ করবে না। সেখানে শিব ঠাকুরের আরাধনা বা চন্দ্রের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চন্দ্র মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করতে পারেন। তো সেইখানে আপনারা কিন্তু সাফল্য পাবেন। চন্দ্র সাপোজ ধরে নিন কোনো রকম ষষ্ঠ স্থানে বসে আছে, দ্বাদশ স্থানে বসে আছে, দ্বাদশ স্থানেও চন্দ্রের মুক্ত পড়া যাবে না। এই জিনিসগুলো আপনাদেরকে ভ্যারি করতে হবে। আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, যখনই আমরা রত্ন ধারণ করেছি, ধরুন কোনো কন্ডিশনে পড়ানো যায় না একদম বলবো না, আপনাদেরকে প্রথমত দেখতে হবে যে সেই চন্দ্র যেই ঘরে বসে আছে। ধরুন আমি সাপোজ এখানে বললাম বুধের ঘরে চন্দ্র বসে আছে, এখানে পড়ানো যাবে না বলেছি, চন্দ্র বসে আছে 0 ডিগ্রি বা 1 ডিগ্রি এবং সাথে বসে আছে রাহু, তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, বৃহস্পতির দৃষ্টি নেই, তাহলে তো সেই চন্দ্র পীড়িত, মারাত্মকভাবে তার মানসিক সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে চন্দ্র, আপনাকে একটা বিষয় দেখে নিতে হবে যে চন্দ্রের সাথে বুধ, যেহেতু বুধের ঘরে বসে আছে, তার তাৎকালিক মিত্রতা আছে কিনা, এটা অবশ্যই দেখে নিন, নাহলে চন্দ্রের সাথে সাথে বুধও নেগেটিভ ফলাফল দেওয়া শুরু করে দেবে। রত্নপাথর পড়ানোটা একটা সময় অবধি খুব সহজ মনে হতো, প্রত্যেকটা মানুষ ভাবতো যে রত্নপাথর দেওয়া খুব সহজ সরল, ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে যে পীড়িত আছে রত্ন দিয়ে দাও, সেই রত্নের নেগেটিভিটিটাও কিন্তু তাকেই বইতে হয় যে ধারণ করে। অতএব রত্ন কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস। সেই হিসাবে কিন্তু বর্তমান যুগে সবথেকে বেশি প্রযোজ্য হচ্ছে মন্ত্রপাঠ, বুঝতে পেরেছেন? তো এইখানে যদি দেখা যায় বুধের সাথে তাৎকালিক মিত্রতা আছে, অবশ্যই চন্দ্রের মুক্ত ধারণ করানো যেতে পারে। সেই মুক্ত তাকে লাইফে সাপোর্ট দেবে, অ্যাটলিস্ট মানসিক ক্ষমতা বাড়াবে।
এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এই কারণে আমি বলি চন্দ্রের মন্ত্র মানে যে কোনো লগ্ন হোক না কেন, চন্দ্র মন্ত্র প্রত্যেকের অ্যাটলিস্ট সর্বনিম্ন 20 বার, ওং এনক্লেন চন্দ্রায়ণ নমঃ সর্বনিম্ন 20 বার রেগুলার সন্ধ্যাবেলা পাঠ করা উচিত প্রত্যেকটা লগ্নের মানুষদের। কারণ মন যখন আমাদের কন্ট্রোলে চলে আসবে আমরা কিন্তু সব কিছুকে করতে পারি। এই যেরকম চন্দ্র বৃহস্পতি যোগ গজকেশরী রাজযোগ, সেরকম চন্দ্র শুক্র যোগও কিন্তু গজকেশরী রাজযোগ। সব থেকে প্রভাবশালী রাজযোগ বলতে পারেন চন্দ্র শুক্র যোগ। কিন্তু শুক্রের হচ্ছে কি সুখের পেছনে দৌড়ানো, সেও গুরু, বৃহস্পতিও গুরু। কিন্তু বৃহস্পতির চিন্তা ভাবনা কি জ্ঞান অর্জন করে তারপর সুখের দিকে যাওয়া। তো দুজনের মধ্যে তফাৎ আছে, দুটো চিন্তাধারার মধ্যে। বৃহস্পতি যেটা দেয় সেটা লং টার্মের জন্য দেয়, শুক্র যেটা দেয় খুব শর্ট টার্মের জন্য দেয়। তো এই হিসাবে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর কিন্তু খুব বড় ভাইটাল একটা কারক। যে কোনো জন্মকুষ্ঠিতে গজকেশরী রাজযোগের যদি আপনারা মানে ব্যাখ্যা দেখেন, দেখবেন বলেই দেয় সে রাজার সমান সাফল্য লাইফে পাবে। কেন বলা হয়? কেন চন্দ্রই সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ। তো আমি এই কারণে বলছি মুক্ত মুড়ি মুরগির মতো কেউ পড়বেন না, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে তবে মুক্ত ধারণ করুন। সেই মুক্ত কিন্তু আপনার মানসিকভাবে আপনাকে ভেঙে দিতে পারে, এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগলো আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আসবে মেষ লগ্ন সাপেক্ষে সূর্যের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। নমস্কার।